মীরা শর্মা প্রায় ১০ বছর ধরে আমেরিকাতে থাকছিলেন, কিন্তু তিনি তার সারল্য আর পুরনো চিন্তাভাবনাকে ঠিক সেভাবেই বজায় রেখেছিলেন, যেমনটা দিল্লির চাটনি চকের সমোসা বিক্রির দিনগুলোতে ছিল। স্বামীর মৃত্যুর পর তার মেয়ে তাকে ক্যালিফোর্নিয়ায় তার সঙ্গে থাকার জন্য ডেকে নিয়েছিল। তিনি ভালো ইংরেজি বলতে পারতেন না, বাজারে এখনও নগদ টাকা ব্যবহার করতে পছন্দ করতেন এবং খুব কমই কোনো বিলাসবহুল জায়গায় যেতেন। কিন্তু এবারের ভ্রমণটি ছিল ভিন্ন। অনেক বছর ধরে শিশুদের দেখাশোনা করা, বাড়িতে তৈরি নাস্তা বিক্রি করা এবং পরিচিতদের বাড়িতে পরিষ্কারের মতো ছোটখাটো কাজ করে টাকা জমানোর পর তিনি নিজেকে ভারত যাওয়ার জন্য একটি বিজনেস ক্লাসের বিমান টিকিট উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। লোক দেখানোর জন্য নয়, বরং এই কারণে যে তিনি একটি আরামদায়ক শান্ত ভ্রমণ চেয়েছিলেন, যেখানে কারো সঙ্গে ধাক্কাধাক্কি করতে না হয়। তিনি জীবনে একবারের জন্য হলেও সেই অনুভূতি পেতে চেয়েছিলেন, যেটিকে লোকেরা ড্যাঙ্ক আপ ক্লাস বলে। ফ্লাইটটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়ার কথা ছিল। টোকিওতে একটি বিরতির পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। তিনি বিমানবন্দরে তাড়াতাড়ি পৌঁছে গেলেন। তার সঙ্গে একটি পুরনো সুটকেস ছিল, যার কিনারাগুলো খেয়ে গিয়েছিল এবং সেটিকে তিনি একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছিলেন, যাতে তার তালা খুলে না যায়। একটি গাঢ় রঙের কোট আর ভারতীয় বাজার থেকে ছাড়ে কেনা জুতো পরা অবস্থায় তিনি বিজনেস ক্লাসে ওঠার জন্য অপেক্ষারত অন্য কোনো যাত্রীর মতো লাগছিলেন না। কিন্তু তার কাছে টিকিট ছিল। তিনি ফোনকে বেশি বিশ্বাস করতেন না বলে সেটির কাগজপত্রের প্রিন্টআউট বের করে নিয়েছিলেন। যখন তিনি বোর্ডিং গেটে পৌঁছালেন, তখন সবকিছু বেশ সহজেই হয়ে গেল। কর্মচারী টিকিটটির কোড স্ক্যান করল, পাসপোর্টের যাচাই করল এবং ইংরেজিতে হেসে তাকে অভিবাদন জানাল। তিনি কিছু না বলে শুধু মাথা নাড়ালেন, কিন্তু মনে মনে তিনি খুব খুশি ছিলেন। এই প্রথম তাকে অগ্রাধিকারের সারি থেকে আগে ওঠার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই প্রথম তিনি দেখলেন যে কাগজের বাক্সে দেওয়ার পরিবর্তে কাঁচের গ্লাসে কমলার রস ঢালা হচ্ছে। সবকিছু নতুন ছিল, অদ্ভুত, আর তার এই চিন্তাও হচ্ছিল যে তিনি কোথাও কিছু ভুল না করে বসেন। তিনি ধীরে ধীরে টিকিটে লেখা সিট নম্বর খুঁজতে খুঁজতে এগিয়ে গেলেন। যখন তিনি নিজের জায়গায় পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে পাশের ৩টি সিটে একজন শ্বেতাঙ্গ মহিলা আগেই বসে আছেন। হালকা মেকআপ, পুরিপাটি করে সাজানো চুল, বিজনেস ওম্যানের মতো কোট, ফোনে তারবিহীন ইয়ারফোন লাগানো এবং তিনি আইপ্যাডে কিছু নথি পড়ছিলেন। তার কোনো বিস্ময় হল না, কারণ তিনি জানতেন যে এই কেবিনে সবাই ধনী মানুষই থাকেন। কিন্তু সেই মহিলার চোখের ভাব দেখে মীরা থমকে গেলেন। তিনি তাকে অপলক দৃষ্টিতে দেখলেন এবং তারপর সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলেন। না কোনো হাসি, না কোনো কথা, যেন মীরা এমন এক জায়গায় এসে গেছেন যেখানে তার কোনো অধিকার ছিল না। মীরা নিজের সিটে বসে গেলেন, পকেটে রাখা টিকিটটি ঠিক করলেন। মনে কিছুটা অস্বস্তি ছিল। তিনি বুঝতে পারছিলেন না যে সেই মহিলা এই জন্য বিরক্ত যে তিনি ইংরেজি বলতে পারেন না, নাকি এই জন্য যে তাকে বিজনেস ক্লাসের যাত্রীর মতো দেখতে লাগছে না। কিন্তু তিনি বেশি কিছু ভাবতে চাইলেন না। তিনি চোখ বন্ধ করলেন, শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলেন এবং আশা করতে লাগলেন যে ফ্লাইটটি শীঘ্রই শুরু হবে, যাতে সবকিছু শান্ত হয়ে যায়। এরই মধ্যে অ্যামান্ডা নামের সেই মহিলা কখনো কখনো তার দিকে আর চোখে দেখছিলেন। এটি কৌতূহল বা আগ্রহের দৃষ্টি ছিল না, বরং একটি বিরক্তিকর পরীক্ষা নিরীক্ষার দৃষ্টি ছিল। যেন তিনি এই বোঝার চেষ্টা করছিলেন যে এত সাধারণ দেখতে একজন এশীয় মহিলা এখানে কেন বসে আছেন। অ্যামান্ডা একজন সফল ব্যবসায়ী ছিলেন, যিনি প্রায়শই বড় শহরগুলোতে নিজের সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য প্লেনে চড়তেন। তার জন্য বিজনেস ক্লাস শুধু একটি সুবিধাই ছিল না, বরং একটি বিশেষ এলাকা ছিল যা কেবল তার স্তরের লোকেদের জন্যই ছিল। তিনি সম্মান, পরিচ্ছন্নতা, শান্ত জায়গা এবং বিশেষ করে কোনো অবাঞ্ছিত বিস্ময়ের না থাকার অভ্যস্ত ছিলেন। সাধারণ পোশাক পরা, পুরনো সুটকেস হাতে এবং ইংরেজিতে কথা না বলা একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার উপস্থিতি, এই সব কিছুই অ্যামান্ডাকে বিরক্ত করছিল। যদিও তিনি কিছু বললেন না, তবুও তার বিশ্বাস ছিল যে হয়তো কোনো ভুল হয়েছে। হতে পারে এই মহিলার টিকিট নকল, বা তিনি ভুল সিটে বসে আছেন। অ্যামান্ডা প্রথম কয়েক মিনিট কিছু বললেন না, কিন্তু তার চোখ এবং হাবভাব সব কিছু বলে দিচ্ছিল। মীরা যদিও পুরো বিষয়টি বুঝতে পারছিলেন না, তবুও তিনি সেই রূঢ়তা অনুভব করছিলেন। তিনি নিজেকে বললেন যে হয়তো এটা শুধু সাংস্কৃতিক পার্থক্য। তিনি তার মেয়ের কাছে শুনেছিলেন যে আমেরিকায় কখনো কখনো লোকেরা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের ব্যবহার, তাদের চিন্তাভাবনা স্পষ্টভাবে দেখায়। তিনি না তাকে দোষ দিলেন, না কোনো প্রতিক্রিয়া জানালেন। তিনি শুধু এটাই চেয়েছিলেন যে তিনি যেন কারোর জন্য কোনো সমস্যা না হন। শুধু চুপচাপ এক জায়গায় বসে নিরাপদে নিজের দেশে পৌঁছানোই যথেষ্ট ছিল। বিমানে ধীরে ধীরে যাত্রীরা ভরতে লাগল।
সুটকেস টানার আওয়াজ, এয়ার হোস্টেসের মৃদু ডাক, সিট বেল্ট বাঁধার শব্দ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু বিজনেস ক্লাসে সেই দুই মহিলার মধ্যেকার পরিবেশ সম্পূর্ণ শান্ত ছিল। এক পক্ষ সংঘাত এড়াতে চুপ ছিল, অন্য পক্ষ কিছু ভুল হওয়ার জন্য অপেক্ষা করছিল যাতে সে কথা বলতে পারে। অবশেষে অ্যামান্ডা চুপ থাকতে পারলেন না। তিনি এয়ার হোস্টেসের দিকে মাথা ঝোঁকালেন। তার চোখে একটি লুকানো অর্থ ছিল। ইশারা না করে, বেশি কিছু না বলেও অ্যামান্ডার বিশ্বাস ছিল যে তার উপস্থিতি এবং তার অর্থপূর্ণ দৃষ্টি এয়ার হোস্টেসকে সমস্যাটি বোঝানোর জন্য যথেষ্ট হবে, এবং তিনি কিছুটা সঠিকও ছিলেন। একজন তরুণী এয়ার হোস্টেস তার কাছে এলো, সৌজন্যমূলকভাবে হাসল এবং অ্যামান্ডাকে জিজ্ঞাসা করল যে তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। মীরা এটা দেখলেন, কিন্তু কথোপকথনটি বুঝতে পারলেন না। তিনি শুধু অনুভব করলেন যে এমন কিছু হচ্ছে যা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। অ্যামান্ডা ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে এয়ার হোস্টেসকে কিছু বললেন। মীরা ঠিকমতো শুনতে পেলেন না, কিন্তু তিনি দেখলেন যে এয়ার হোস্টেস তার দিকে ঘুরে ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করলেন। তিনি মাথা নেড়ে নিজের টিকিট বের করলেন এবং সিট নম্বর 3-এর দিকে ইশারা করলেন। এয়ার হোস্টেস মাথা নাড়ালেন এবং অ্যামান্ডার দিকে সামান্য ঝুঁকে কিছু বললেন, যেন কিছুই অস্বাভাবিক নয়। কিন্তু অ্যামান্ডা অন্যরকম ছিলেন। তার মুখ টান টান হয়ে গেল, চোখ গভীর হল এবং তিনি এমনভাবে মুখ ফিরিয়ে নিলেন যেন তার ছোট পরিকল্পনা ব্যর্থ হওয়ায় হতাশ। এবং মীরা তখনও চুপচাপ বসেছিলেন। এই বিষয়ে তিনি অনবহিত ছিলেন যে তার শান্ত এবং সাধারণ উপস্থিতি এমন একজনের চোখে কাটার মতো বিষ ছিল যিনি সুযোগ সুবিধা এবং নিয়ন্ত্রণে অভ্যস্ত ছিলেন। ফ্লাইটটি এখনও উড়ান শুরু করেনি, কিন্তু একটি লুকানো সংঘাত শুরু হয়ে গিয়েছিল, এবং সবকিছু এখানেই শেষ হবার ছিল না। অ্যামান্ডা সহজে হার মানার মতো মানুষ ছিলেন না, এবং তিনি এখনও তার শেষ কথাটি বলেননি। আর মীরা, সেই সাধারণ ভারতীয় মহিলা, এখনও এই বিষয়ে অনবহিত ছিলেন যে তার উপস্থিতি একটি শান্ত কিন্তু মারাত্মক সংঘর্ষের জন্ম দেবে। এই সংঘর্ষটি কেবল সিট নিয়ে নয়, বরং পক্ষপাত, অহংকার এবং আমেরিকায় একজন ভারতীয়ের সম্মান নিয়েছিল। এয়ার হোস্টেস দ্বারা প্রথমবার অপ্রত্যক্ষভাবে প্রত্যাখ্যানের পরেও অ্যামান্ডা হার মানলেন না। তিনি চুপচাপ বসে থাকলেন, কিন্তু তার মাথায় নানা ধরনের পরিকল্পনা তৈরি হতে শুরু করল। একজন এশীয় মহিলা, যিনি ভালো ইংরেজি বলতে পারেন না, সাধারণ পোশাক পরা এবং স্পষ্টতই সেই ধরনের ব্যক্তি ছিলেন না যাকে অ্যামান্ডা বিজনেস ক্লাসে দেখার অভ্যস্ত ছিলেন। তার জন্য এই পদে মীরার থাকাটা ছিল একটি অসঙ্গতি যাকে ঠিক করা প্রয়োজন ছিল। অ্যামান্ডার বিশ্বাস ছিল যে তিনি একটি মানদণ্ডের প্রতিনিধিত্ব করছেন যাকে বজায় রাখা প্রয়োজন ছিল: পরিশীলন, শ্রেণী এবং একাত্মতা। আর সেই অন্য মহিলা, যদিও তিনি কিছু ভুল করেননি, তবুও তিনি সেই ব্যবস্থার মধ্যে একটি বাধা ছিলেন যার তিনি অভ্যস্ত ছিলেন। মীরা পাশের শীতল দৃষ্টি বা ব্যবহারে বেশি মনোযোগ দিলেন না। তার মনে শুধু একটু অস্বস্তি হচ্ছিল, যেন তিনি এমন এক জায়গায় ছিলেন যা তার জন্য নয়। যদিও তিনি ভালো করেই জানতেন যে তার হাতে যে টিকিটটি আছে তা অনেক রাত জেগে নাস্তা তৈরি করে, শহর জুড়ে বাসে ভ্রমণ করে $1 করে জমানোর ফল। তার মেয়ে তাকে টাকা বাঁচানোর জন্য সাধারণ টিকিট বুক করার পরামর্শ দিয়েছিল, কিন্তু তিনি মানা করে দিলেন। তিনি অন্যদের মতো বিজ্ঞাপনে দেখা বা প্রতিবেশীদের কাছ থেকে শোনা কথার মতো একটি সম্পূর্ণ অভিজ্ঞতা চেয়েছিলেন। যখন যাত্রীদেরকে উড়ানের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা করা হলো, তখন মীরা ঠোঁট কামড়ে নিলেন এবং নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে সব ঠিক হয়ে যাবে। তিনি ভাবলেন যে বিমান ওপরে ওঠার পর সবাই ঘুমিয়ে পড়বে, সিনেমা দেখবে বা খাবে পান করবে, এবং তখন কেউ তাকে লক্ষ্য করবে না। কিন্তু অ্যামান্ডা এই গল্পটিকে এভাবে শেষ হতে দিতে চাইলেন না। তিনি আরও একবার এয়ার হোস্টেসকে ডাকার বোতাম টিপলেন। এবার তার মুখে আরও শান্ত ভাব ছিল, যেন তিনি একটি ন্যায্য মামলা মেটাচ্ছেন। সেই তরুণী এয়ার হোস্টেসটি ফিরে এলো। তার মুখে পেশাদারিত্ব বজায় থাকল, কিন্তু তার চোখে কিছুটা সতর্কতা ছিল। অ্যামান্ডা নিচু কণ্ঠে কথা বলা শুরু করলেন, না উচ্চ আওয়াজ না কঠোরতা, কিন্তু প্রতিটি শব্দ সাবধানে বেছে নেওয়া হয়েছিল। তিনি বললেন যে তিনি স্বস্তিবোধ করছেন না, কারণ স্পষ্ট নয়, শুধু তিনি তার বর্তমান সিটে বসে নিরাপদ বোধ করছেন না। তিনি সরাসরি সমস্যাটি বলতে এড়িয়ে গেলেন, কিন্তু শোনার জন্য তার লুকানো অর্থ সহজেই বোঝা গেল। পাশে বসা এশীয় বংশোদ্ভূত মহিলার কাছ থেকে একটি অনাম অস্বস্তি। এয়ার হোস্টেস শুনলেন, মাথা নাড়ালেন এবং তারপর মীরার দিকে তাকালেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন যে তিনি কোনো কারণে অসন্তুষ্ট কিনা। মীরা প্রশ্নটি পুরোপুরি বুঝতে পারলেন না। তিনি শুধু মাথা নাড়ালেন এবং আরও একবার তার টিকিটটি দেখালেন। সমস্ত তথ্য মিলে যাচ্ছিল, সিট নম্বর স্পষ্টভাবে ছাপা ছিল। এয়ার হোস্টেস আরও একবার মাথা নাড়ালেন,
টিকিট ফিরিয়ে দিলেন, সরল ইংরেজিতে ধন্যবাদ জানালেন এবং তারপর অ্যামান্ডার দিকে ঘুরে পরিবেশকে উত্তেজনাপূর্ণ না হতে দেওয়ার চেষ্টা করে হাসলেন। অ্যামান্ডা ভ্রু কোঁচকালেন এবং জিজ্ঞাসা করলেন যে আর কোনো খালি সিট আছে কিনা। এয়ার হোস্টেস তার ট্যাবলেটে কিছুক্ষণ যাচাই করলেন এবং তারপর মাথা নাড়ালেন। বিজনেস ক্লাস ভর্তি ছিল। অ্যামান্ডা কয়েক সেকেন্ড চুপ থাকলেন এবং তারপর ইকোনমি ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন এয়ার হোস্টেস বললেন যে সেখানে কিছু সিট আছে, তখন অ্যামান্ডা ধীরে ধীরে মাথা নাড়ালেন এবং তারপর সরাসরি বললেন, তাহলে কি সেই মহিলাকে নিচে পাঠানো যেতে পারে? এই প্রস্তাবটি যদিও ধীরে ধীরে বলা হয়েছিল, কিন্তু যারা শুনছিল তাদের জন্য এটি ছিল চমকপ্রদ। কেবিনের পরিবেশ পাল্টে গেল। কিছু লোক আর চোখে তাকালেন, কৌতূহল থেকে নয়, বরং এটা অনুভব করে যে কিছু সীমা অতিক্রম করা হচ্ছে। এয়ার হোস্টেস অ্যামান্ডাকে দেখলেন, তার চোখ বড় হয়ে গেল। তিনি এটা নিশ্চিত করার চেষ্টা করছিলেন যে তিনি সত্যিই একজন বিজনেস ক্লাসের টিকিটধারী যাত্রীকে ইকোনমি ক্লাসে পাঠানোর প্রস্তাব দিচ্ছেন কিনা, শুধু এই কারণে যে তিনি স্বস্তি বোধ করছেন না। অ্যামান্ডা কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ালেন। তার বিশ্বাস ছিল যে তার এই দাবি করার অধিকার আছে। তার বিশ্বাস ছিল যে তার অসুবিধা পুরো ব্যবস্থাটিকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। তার জন্য মীরার মতো লোকেরা প্রতিবাদ করতে অক্ষম ছিলেন। তারা চুপ থাকেন, তারা সহ্য করেন এবং তারা আদেশ মান্য করা ছাড়া আর কিছু করতে পারেন না। অ্যামান্ডার মনে হল যে তিনি একটি স্বাভাবিক কাজ করছেন, নিজের চারপাশের পরিবেশকে তার প্রত্যাশা অনুযায়ী বজায় রাখছেন। মীরা সব কথা বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি এয়ার হোস্টেসের মুখের ভাবগুলি স্পষ্টভাবে দেখতে পেলেন। কিছু একটা পাল্টে যাচ্ছিল। তিনি উদ্বিগ্ন হতে শুরু করলেন। এই জন্য নয় যে তাকে তার সিট থেকে সরিয়ে দেওয়ার ভয় ছিল, বরং এই জন্য যে তিনি উপলব্ধি করলেন যে এই জায়গায় সবাই এটা বিশ্বাস করে না যে তিনি সেই সিটের যোগ্য যা তিনি তার কষ্টের উপার্জন দিয়ে কিনেছেন। তার মেয়ের কথা মনে পড়ল, সেই রাতগুলোর কথা যখন তিনি রাত জেগে নাস্তা প্যাক করতেন, সেই লম্বা বাস ভ্রমণের কথা যখন তিনি পোমোনা পর্যন্ত মালপত্র পৌঁছে দিতেন। এই সব কিছুর কি কোনো মানে ছিল এমন একজন ব্যক্তির চোখে, যিনি শুধু বাহ্যিক রূপ দেখে কারো মূল্যায়ন করেন? অবশেষে এয়ার হোস্টেস অ্যামান্ডাকে স্পষ্ট জবাব দিলেন, এই অনুরোধটি পূরণ করা যেতে পারে না। মিসেস মীরার সিট বৈধ এবং তাকে সেখান থেকে সরানোর কোনো পর্যাপ্ত কারণ নেই। অ্যামান্ডার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তাকে এই মাত্র প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি চারপাশে তাকালেন, আশা করছিলেন যে কেউ তাকে সমর্থন করবে, কিন্তু তিনি শুধু নীরব দৃষ্টি পেলেন। কিছু লোক মাথা নাড়ালেন, কিছু লোক ফিসফিস করছিল এবং কোথাও পেছনে সেই তরুণী মেয়েটি এখন আর না লুকিয়ে তার ফোন ওপরে তুলে ধরেছিল। অ্যামান্ডা মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু তার রাগ কমল না। তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন। একটি ছোট বিষয় যা সহজে মিটে যেতে পারত, এখন কিছু বড় হয়ে উঠছিল এবং এটাই অ্যামান্ডার কাছে আরও বেশি অগ্রহণযোগ্য মনে হচ্ছিল। তার প্রত্যাখ্যান পাওয়ার অভ্যাস ছিল না, ভুল বোঝার অভ্যাস ছিল না, এবং এখন অপরিচিতদের সামনে তিনি নিজেকে এমন এক দুর্বল অবস্থানে পাচ্ছিলেন যা আগে কখনো হয়নি। মীরা তখনও চুপ করে বসেছিলেন। তিনি জানতেন না যে একটি ঝড় আসতে চলেছে। তিনি শুধু চেয়েছিলেন যে সব কিছু শীঘ্রই কেটে যাক। কিন্তু সেই বিজনেস ক্লাসে একটি নীরব ঝড় শুরু হয়ে গিয়েছিল এবং এবার অ্যামান্ডা নরম হওয়ার মতো ছিলেন না। তিনি স্থির করে নিয়েছিলেন যে যদি তিনি সৌজন্যে না জিততে পারেন, তবে তিনি অন্য কিছু ব্যবহার করবেন এবং এটি সব কিছুকে অনেক দূরে নিয়ে যাবে। অ্যামান্ডা এই বিষয়টি সেখানেই শেষ হতে দিলেন না। অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার পরে তিনি এটি প্রমাণ করার জন্য আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠলেন যে তিনি সঠিক ছিলেন। তার জন্য এটি এখন সিট পরিবর্তনের কথা ছিল না, বরং একটি মানদণ্ড রক্ষার লড়াই ছিল। তার বিশ্বাস ছিল যে তার অস্বস্তি ন্যায্য এবং যদি কেউ সমস্যাটি দেখতে রাজি না হয়, তবে তিনি অন্যদেরকে এটিকে দেখার জন্য বাধ্য করবেন, সব কিছু আরও বাড়িয়ে দিয়ে। অ্যামান্ডার সেই জায়গাগুলোতে নিজের কথা রাখার অভ্যাস ছিল যেখানে তিনি যেতেন। তিনি ল্যাট পেয়ার পাওয়ার অভ্যস্ত ছিলেন এবং যখন জিনিসগুলি তার প্রত্যাশা অনুযায়ী হতো না, তখন তিনি এটি মেনে নিতেন না। মীরা চুপচাপ বসে দিল্লির কথা ভেবে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলেন। তিনি সকালে একটি ছোট গলির সামনে কফি পান করার কথা ভাবলেন, বাড়ির কাছে ছোলে ভাতুরের দোকানের কথা ভাবলেন এবং সেই পরিচিত কণ্ঠস্বরের কথা ভাবলেন যা তিনি অনেক বছর ধরে শোনেননি। তিনি দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিলেন, দিওয়ালির জন্য সময় মতো পৌঁছাতে চেয়েছিলেন। প্রায় 10 বছর দূরে থাকার পরে তার স্বামীর কবরে আরও একবার যেতে চেয়েছিলেন। এই বিষয়গুলোই তার মনে বেড়ে ওঠা দ্বিধাকে দূর করার অনুপ্রেরণা ছিল। তিনি প্রতিবার এয়ার হোস্টেসের পাশ দিয়ে যাওয়ার সময় পাশের মহিলার দৃষ্টি অনুভব করতে পারছিলেন।
ইংরেজি না বুঝেও তিনি জানতেন যে তিনি কারো চোখে কাঁটার মতো বিচ্ছেন। এয়ার হোস্টেসকে ডাকার ঘণ্টা আবার বাজল। সেই তরুণী মেয়েটি ফিরে এলো। এখনও সৌজন্য বজায় রেখেছিল, কিন্তু তার দৃষ্টি আগের মতো নরম ছিল না। অ্যামান্ডার কণ্ঠস্বর এবার আরও গুরুতর ছিল। কোনো রকম ভনিতা ছাড়া তিনি ঘোষণা করলেন যে তিনি নিরাপদ বোধ করছেন না। কোনো বিশেষ বিপদ নেই, শুধু একটা অনুভূতি, একটি অনুভূতি যা তার মতে পরিবর্তনের দাবি করার জন্য যথেষ্ট ছিল। নিরাপদ শব্দটি এই জন্য বলা হয়নি যে এর কোনো বাস্তব কারণ ছিল, বরং এই জন্য যে এর ওজন ছিল। এটিকে এয়ার হোস্টেস ক্রু এবং আশেপাশের যাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার জন্য ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছিল। কিছু লোক এটা শুনল, কেউ ফোন চেক করার ভান করে মাথা নিচু করল, কিন্তু কান তখনও শুনছিল। একটি মধ্যবয়সী দম্পতি সন্দেহের দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। পেছনে একটি তরুণী মেয়ে, যে সম্ভবত আগে থেকেই রেকর্ডিং করছিল, এবার সে শুধু ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করল। কেউ কিছু বলল না, কিন্তু পরিবেশ এখন আর শান্ত ছিল না। এবার এয়ার হোস্টেস সঙ্গে সঙ্গে মাথা নাড়ালেন না। তিনি অ্যামান্ডাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি স্পষ্ট করতে চান, কিন্তু অ্যামান্ডা শুধু পুনরাবৃত্তি করলেন যে তিনি স্বস্তি বোধ করছেন না, উপযুক্ত বোধ করছেন না, নিরাপদ বোধ করছেন না। শব্দগুলো ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছিল। প্রতিটি বাক্যই মনস্তাত্ত্বিকভাবে উস্কে দেওয়ার মতো ছিল। কোনো অভিযোগ সরাসরি করা হয়নি, কিন্তু সবাই বুঝে গেল যে অ্যামান্ডা কি বলতে চাইছেন। মীরা তখনও পুরোপুরি বুঝতে পারছিলেন না। তিনি শুধু এতটুকু জানতেন যে এবার সবাই দেখছে। এটি ঠিক তেমনই অনুভূত হচ্ছিল যেমন ছোটবেলায় বন্ধুদের সামনে কোনো বড় দ্বারা বকা খাওয়া। এই জন্য নয় যে তিনি কিছু ভুল করেছিলেন, বরং এই জন্য যে তার কাছে ব্যাখ্যা করার জন্য কণ্ঠস্বর ছিল না। তিনি এমন এক জায়গায় নিজেকে ছোট অনুভব করছিলেন যা আগে থেকেই শীতল ছিল। ফিসফিস শুরু হয়ে গেল, ধীর কিন্তু স্পষ্ট। কেউ ভ্রু কোচকালো, কেউ ঠোঁট কামড়ালো, কিন্তু কিছু লোক শুধু চুপচাপ দেখতে থাকল যে এরপর কি হয়। অ্যামান্ডা এয়ার হোস্টেসের দিকে ঘুরলেন, এবার একটি বিশেষ অনুরোধ সহ। যদি তার সিট পরিবর্তন করা না যায়, তবে সেই এশীয় মহিলার সিট পরিবর্তন করা হোক। কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু শব্দগুলোতে লুকানো অর্থ ছিল। অ্যামান্ডার বিশ্বাস ছিল যে এবার তাকে সমর্থন করা হবে। তিনি ভেবেছিলেন যে শুধু ইকোনমি ক্লাসের উল্লেখ করার মাধ্যমে, শুধু উভয়ের জন্য সুবিধার পরামর্শ দেওয়ার মাধ্যমে সবাই এটিকে যুক্তিযুক্ত মনে করবে। এয়ার হোস্টেস চোখ পিটপিট করলেন, কিছুটা অবাক। তিনি নিশ্চিত করার জন্য আবারও জিজ্ঞাসা করলেন। অ্যামান্ডা দৃঢ়তার সাথে মাথা নাড়ালেন। এখন আর লুকানোর কিছু ছিল না। প্রস্তাবটি স্পষ্ট ছিল, একজন বিজনেস ক্লাসের টিকিটধারী যাত্রীকে ইকোনমি ক্লাসে পাঠানো হোক, শুধু এই কারণে যে তিনি তাকে উপযুক্ত মনে করেন না। এয়ার হোস্টেস কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলেন এবং তারপর জবাব দিলেন যে এই অনুরোধটি পূরণ করা যেতে পারে না। সিট বৈধ, স্থানান্তরিত করার কোনো কারণ নেই। তার কণ্ঠস্বর পরিষ্কার ছিল, এখন আর নিরপেক্ষ নয়। অ্যামান্ডা বিশ্বাস করতে পারছিলেন না যে তাকে আরও একবার প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি একটি গভীর শ্বাস নিলেন, রাগ দমন করলেন এবং জোর দিয়ে বললেন যে তিনি একটি ন্যায্য অনুরোধ করছেন। কিন্তু কেউ প্রতিক্রিয়া জানালো না, কোনো যাত্রী সম্মতিতে মাথা নাড়ালো না, কোনো এয়ার হোস্টেস দেখালো না যে সে নতি স্বীকার করবে। রেকর্ডিং করা তরুণী মেয়েটি তার ফোনে কিছু টাইপ করল। একজন মধ্যবয়সী ব্যক্তি ধীরে ধীরে মাথা নাড়ালেন। এই মুহূর্তের নীরবতা এখন আর উদাসীনতা নয়, বরং একটি রায় ছিল। মীরা চারপাশে তাকালেন এবং দেখলেন যে অনেক লোকের মুখ তার দিকে ছিল। তিনি জানতেন না যে কি হচ্ছে, কিন্তু তিনি ভালো করেই জানতেন যে তিনি একটি অবাঞ্ছিত পরিস্থিতিতে আটকে গেছেন। তিনি শুধু ফিরে যেতে চেয়েছিলেন এবং চুপচাপ এক জায়গায় বসতে চেয়েছিলেন, কাউকে বিরক্ত না করে। কিন্তু পাশের ব্যক্তিটি তাকে একা ছাড়ছিল না। তার মনে হল যে তাকে এমন একটি লড়াইয়ে টেনে আনা হচ্ছে যা তিনি বেছে নেননি। অ্যামান্ডা চুপচাপ বসেছিলেন, কিন্তু তার মস্তিষ্ক ফুটছিল। তিনি হার মানছিলেন না। তিনি ভাবলেন যে হয়তো এই এয়ার হোস্টেসের পর্যাপ্ত অধিকার নেই। তিনি কোনো উচ্চ দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, একজন পাইলট, একজন ম্যানেজার, এমন কেউ যিনি এই সমস্যাটিকে তার ইচ্ছা মতো সমাধান করতে পারেন। তিনি আবার ঘণ্টা বাজালেন। এয়ার হোস্টেস ফিরে এলেন। অ্যামান্ডার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির সাথে দেখা করার অনুরোধ করলেন। এয়ার হোস্টেস বললেন যে পাইলট উড়ানের প্রস্তুতি নিচ্ছেন, তিনি ককপিট ছাড়তে পারবেন না। অ্যামান্ডা সন্তুষ্ট ছিলেন না, কিন্তু তিনি বিষয়টি এগিয়ে নিয়ে গেলেন। এবার তিনি আরও তীক্ষ্ণ কণ্ঠে স্পষ্টভাবে বললেন যে তিনি সেই ব্যক্তির পাশে আর 1 মিনিটও বসতে পারবেন না। এয়ার হোস্টেস ঠোঁট কামড়ালেন, শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু তার চোখে এখন আর কোমলতা ছিল না।
তিনি স্পষ্টভাবে বললেন যে যদি অ্যামান্ডা তার নির্ধারিত সিটটি গ্রহণ করতে না পারেন এবং ক্রুডের নির্দেশাবলী অনুসরণ না করেন তবে তার কাছে কেবল একটি বিকল্পই আছে, বিমান থেকে নেমে যাওয়া। কেউ হাসল না, কেউ ফিসফিস করল না, পরিবেশ ভারী হয়ে গেল। অ্যামান্ডা মাথা ঘুরিয়ে চারপাশে তাকালেন, কিন্তু সবার দৃষ্টি তার দিকে ছিল। সহানুভূতির একটিও রেখা ছিল না। যে নিয়ন্ত্রণের তিনি অভ্যস্ত ছিলেন তা এখন কাজ করছিল না। অ্যামান্ডা চুপ হয়ে গেলেন, কিন্তু এটি শেষ ছিল না। তিনি হার মানার মতো ছিলেন না, তার মতো একজন মহিলা নন। তিনি আরও একটি সুযোগের জন্য অপেক্ষা করছিলেন, এমন একটি জোরালো আঘাত যা পরিস্থিতি পাল্টে দিতে পারে। এবং তার মাথায় একটি শেষ শব্দ আসতে শুরু করেছিল, অভিযোগ। এমন একটি অভিযোগ যা যদি চতুরতার সাথে করা হয় তবে সব কিছু তার ইচ্ছা অনুযায়ী ঘুরিয়ে দিতে পারে। তার এই বিশ্বাস ছিল এবং তিনি এমনটা করতে চলেছিলেন। অ্যামান্ডা চুপচাপ বসেছিলেন, কিন্তু সেই নীরবতার অর্থ ছিল নতি স্বীকার করা নয়। তিনি গণনা করছিলেন। তার আগের কথাগুলোর প্রত্যাশিত প্রভাব হয়নি, যার ফলে তিনি আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠলেন। যদি অস্বস্তি এবং সিট পরিবর্তনের অনুরোধ যথেষ্ট ওজনদার না হয় তবে আরও একটি শক্তিশালী কারণের প্রয়োজন হবে যা এয়ার হোস্টেস উপেক্ষা করতে না পারে। তিনি সেই বাক্যাংশগুলোর কথা ভাবলেন যা প্রায়শই প্রেসে উল্লেখ করা হতো যখন বিমানে কোনো ঘটনা ঘটত। সুরক্ষার জন্য হুমকি, অস্বাভাবিক আচরণ, উদ্বেগজনক যাত্রী। তাকে প্রমাণ করার প্রয়োজন ছিল না, শুধু পরামর্শ দিতে হবে এবং একটি পরামর্শই যথেষ্ট ছিল। মীরা তখনও বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। তিনি শুধু স্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন যে উত্তেজনা বাড়ছে। এখন দৃষ্টিগুলি বিক্ষিপ্ত নয়, বরং আরও কেন্দ্রীভূত হচ্ছিল। কেউ তাকে দেখছিল, কেউ পাশের মহিলাকে দেখছিল, কেউ সরাসরি এয়ার হোস্টেসকে দেখছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। তার মনে হল যেন তার বিরুদ্ধে চুপচাপ মামলা চলছে এবং তিনি নিজের অপরাধও জানেন না। এয়ার হোস্টেস চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ডাকার ঘণ্টা আবার বাজল। অ্যামান্ডা এবার কোনো রকম ভনিতা ছাড়া কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করার দাবি করলেন। এয়ার হোস্টেস তার শান্তি বজায় রাখলেন, কিন্তু যখন তিনি অ্যামান্ডার কথা শুনলেন তখন তার মুখ পাল্টে গেল। অ্যামান্ডা বললেন যে তিনি অসুরক্ষিত বোধ করছেন এবং পাশের মহিলা তাকে চিন্তিত করছেন। কোনো বিশেষ আচরণের বর্ণনা দেওয়া হলো না, কোনো স্পষ্ট অভিযোগ করা হলো না, শুধু অসুরক্ষিত বোধ করা। এই শব্দটি একটি সতর্ক সংকেতের মতো প্রতিধ্বনিত হল। আশেপাশের যাত্রীরা মনোযোগ দিতে শুরু করল। কেউ মাথা ঘোরালো, কেউ কান পাতল। একজন মধ্যবয়সী ব্যক্তি তার স্ত্রীকে কিছু ফিসফিস করে বললেন। একটি তরুণী মেয়ে না লুকিয়ে তার ফোন তুলে ভিডিও রেকর্ডিং অ্যাপে ক্লিক করল। পরিস্থিতি এখন আর দুই মহিলার মধ্যেকার সীমার মধ্যে ছিল না। এটি একটি ঘটনা হয়ে উঠেছিল যার দর্শক ছিল, রেকর্ড করার লোক ছিল। মীরা তখনও কিছু বললেন না। তিনি জানতেন যে কিছু ভুল হচ্ছে, কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। তিনি শুধু দেখলেন যে এয়ার হোস্টেস এবার কিছুটা টান টান মুখের সাথে ফিরে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে তিনি ঠিক বোধ করছেন না কিনা। তিনি মাথা নেড়ে দিলেন। এয়ার হোস্টেস মাথা নাড়ালেন এবং তারপর অ্যামান্ডার কাছে স্পষ্টীকরণের জন্য আবারও জিজ্ঞাসা করলেন। অ্যামান্ডা সরাসরি জবাব দিলেন না। তিনি শুধু বললেন যে তিনি আশ্বস্ত বোধ করছেন না এবং যদি সম্ভব হয় তবে বর্তমান পরিস্থিতিতে সেই ব্যক্তিকে অন্য কোনো জায়গায় বসিয়ে দেওয়া উচিত যাতে ঝুঁকি এড়ানো যায়। প্রতিটি শব্দ সাবধানে বেছে নেওয়া হয়েছিল। সরাসরি মানহানি করা হয়নি, কিন্তু বিরোধীকে পিছিয়ে যাওয়ার কোনো পথও রাখা হয়নি। এয়ার হোস্টেস প্রায় পুরো শান্ত কয়েক সেকেন্ড চুপ থাকলেন এবং তারপর স্পষ্টভাবে জবাব দিলেন। যাত্রীকে স্থানান্তরিত করার কোনো কারণ নেই এবং যদি কোনো বিশেষ সমস্যা না থাকে তবে উভয়কেই নিজের জায়গায় থাকতে হবে। অ্যামান্ডা তখনও থামতে রাজি ছিলেন না। তিনি বললেন যে তিনি সত্যিই চিন্তিত যে যদি কিছু ঘটে যায় তবে ক্রু দায়ী থাকবে। এই শব্দগুলিতে হুমকির ভাব ছিল, কিন্তু এটিকে মিথ্যা উদ্বেগের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল। দুই সারি দূরে একজন ব্যক্তি ধীরে ধীরে মাথা নাড়ালেন। তার স্ত্রীকে ফিসফিস করে বললেন যে এটি আরও একটি পরিচিত কৌশল। পেছনের তরুণী মেয়েটি এখন প্রকাশ্যে রেকর্ডিং করছিল। ফোনটি এত ওপরে ছিল যে পুরো ঘটনাটি দেখা যায়। যে জায়গায় শান্তি ও আরামের প্রয়োজন ছিল সেখানে বিভ্রান্তির একটি ঢেউ ছড়িয়ে পড়তে শুরু করেছিল। মীরা মাথা নিচু করে তার ব্যাগ শক্ত করে ধরলেন। তিনি কাঁদলেন না, কথা বললেন না, কিন্তু তার মনে অবর্ণনীয় অনুভূতিগুলো উথলে উঠছিল। তিনি কিছু করেননি, কোনো সংঘাত নয়, কোনো শব্দ নয়, কোনো বিতর্ক নয়। তিনি শুধু তার বৈধ টিকিট নিয়ে অন্য যাত্রীদের মতো বসেছিলেন।
তবুও এখন তার উপস্থিতি একটি সম্ভাব্য হুমকি বলে মনে করা হচ্ছে। তিনি বুঝলেন না কেন, কিন্তু তিনি একটি দল থেকে বাদ পড়ে যাওয়ার অনুভূতিটি ভালো করেই জানতেন। অ্যামান্ডা চারপাশে তাকালেন। তিনি দেখলেন যে কিছু লোক ঘুরে গেছে, কিছু মুখে বিচারের দৃষ্টি ছিল, কিন্তু তার মনে হল যে তিনি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তিনি এয়ার হোস্টেসের দিকে ঘুরলেন, আরও একবার জোর দিয়ে বললেন যে এটি বৈষম্য নয়, শুধু ব্যক্তিগত সুরক্ষার অনুভূতি। যদি ক্রু এটি না সামলায় তবে তিনি একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করবেন। শব্দগুলো চতুরতার সাথে বেছে নেওয়া হয়েছিল। প্রতিটি বাক্যই এয়ার হোস্টেসের উপর চাপ সৃষ্টি করছিল। এয়ার হোস্টেস এক মুহূর্তের জন্য চুপ থাকলেন এবং তারপর ধীরে ধীরে ঝুঁকে বললেন যে তিনি তার কথা নোট করে নিয়েছেন এবং যদি পরিস্থিতি আরও বাড়ে তবে তাকে উড়ান থেকে নামার জন্য বলা হতে পারে। অ্যামান্ডা চমকে গেলেন। তিনি আশা করেননি যে কেউ তাকে এমন কথা বলার সাহস করবে। তিনি অনেক এয়ারলাইন্সের বিশ্বস্ত গ্রাহক ছিলেন, তাকে সব জায়গায় অগ্রাধিকার দেওয়া হতো, কিন্তু এখন পুরো কেবিনের অসম্মতিপূর্ণ দৃষ্টির সামনে তিনি এখন আর উপরের হাতে ছিলেন না। পেছনে একজন ব্যক্তি ধীরে ধীরে হাসলেন। ফোন ধরা মেয়েটি মাথা নাড়াল, স্পষ্টতই ভাবছিল যে এই ক্লিপটি দর্শকদের আকর্ষণ করবে। কেউ অ্যামান্ডার পক্ষ নিল না এবং এয়ার হোস্টেস তখনও শান্ত কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। অ্যামান্ডা আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন যে তিনি শুধু তার স্বাভাবিক অধিকারের দাবি করছেন, যে তিনি এমন একজন ব্যক্তির পাশে বসবেন যিনি তাকে নিরাপদ বোধ করান, যে যদি অন্য কারো অসুবিধা হতো তবে তাদের কথাও শোনা হতো। কিন্তু এবার কেউ সম্মতি জানালো না। পেছনে একজন যাত্রী আওয়াজ তুললেন, যদি সেই ব্যক্তি একজন শ্বেতাঙ্গ আমেরিকান হতো তাহলে কি আপনি এমনটা বলতেন? কেবিনে নীরবতা নেমে এলো। অ্যামান্ডা চুপ হয়ে গেলেন। তার কাছে কোনো অজুহাত বাকি ছিল না। এয়ার হোস্টেস স্পষ্টভাবে বললেন যে তার অনুরোধ একটি যুক্তিসঙ্গত সমন্বয় নয়, বরং একটি অগ্রহণযোগ্য বৈষম্য। যদি তিনি চালিয়ে যান তবে তাকে উড়ান থেকে নেমে যেতে বলা হবে। অ্যামান্ডা স্তব্ধ হয়ে গেলেন। তিনি মনে করেননি যে তাকে বের করে দেওয়া যেতে পারে, কিন্তু যখন তিনি চারপাশে তাকালেন তখন তিনি জানতেন যে তিনি একা হয়ে গেছেন। এবং সেই মুহূর্তেই প্রথম সারিতে বসা একজন তরুণ ব্যক্তি তার সিট থেকে উঠলেন। তিনি একটি পরিপাটি শার্ট পরেছিলেন, তার ভাবভঙ্গি শান্ত ছিল। তিনি এয়ার হোস্টেসের কাছে গেলেন, কিছু সংক্ষিপ্ত বললেন এবং তারপর তার মানিব্যাগ বের করে একটি ছোট জিনিস বের করলেন। আলোতে একটি সোনালি ব্যাজ ঝলমাল করছিল। সবাই স্পষ্ট দেখল, একটি অফিসিয়াল কার্ড, একটি ফেডারেল এজেন্সির প্রতীক। অ্যামান্ডা হঠাৎ বুঝতে পারলেন যে গল্পটি পাল্টে যাচ্ছে, এবং সেই মুহূর্তে তার যে কোনো সুবিধা ছিল তা পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি তখনও শেষ হয়নি। সেই লোকটি এখনও একটি শব্দও বলেনি, এবং সবাই অপেক্ষা করছিল যে এরপর কি হবে। কেউ ভাবেনি যে প্রথম সারিতে বসা ব্যক্তির উড়ানের শুরু থেকে এই নীরবতা এত বড় ভূমিকা পালন করবে। যখন তিনি এগিয়ে গেলেন তখন লম্বা পরিচয়ের কোনো প্রয়োজন ছিল না, শুধু একটি দৃঢ় পদক্ষেপ। মানিব্যাগ খুলে তার ব্যাজ দেখানো এবং কেবিনের পরিবেশ সঙ্গে সঙ্গে পাল্টে গেল। আমেরিকান ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI-এর উজ্জ্বল হলুদ লোগো সবার চোখের সামনে স্পষ্ট ছিল। কিছু যাত্রী শ্বাস চেপে ধরল, কেউ কেউ আশ্চর্যের একটি ধীর নিঃশ্বাস ফেলল, কিন্তু সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া ছিল অ্যামান্ডার। সেই লোকটি শান্ত ও দৃঢ়স্বরে নিজের পরিচয় দিল। তিনি রাজ সিং ছিলেন, একজন FBI এজেন্ট যিনি কাজের সূত্রে রাজধানীতে ফিরছিলেন। তিনি নিশ্চিত করলেন যে তিনিও অন্য সবার মতোই একজন বিজনেস ক্লাসের যাত্রী, এবং তিনি অ্যামান্ডা ও পাশের প্রবীণ ভারতীয় মহিলার মধ্যে ঘটে যাওয়া পুরো ঘটনাটি দেখেছেন। বেশি কিছু বলার প্রয়োজন ছিল না। অ্যামান্ডার কাছে তার কেবল একটিই প্রশ্ন ছিল, আপনি কি ঘটনাস্থলেই একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করতে চান? এটি পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অ্যামান্ডা হতবাক হয়ে গেলেন। তার কাছে রক্ষা করার মতো কোনো শব্দ বাকি ছিল না। তিনি না উত্তর দিলেন, না অস্বীকার করলেন। কেবিনের আর কারও কিছু শোনার প্রয়োজন ছিল না। যা কিছু ঘটেছিল, অ্যামান্ডার দৃষ্টি থেকে শুরু করে তার হাবভাব এবং তার ইঙ্গিতপূর্ণ শব্দ পর্যন্ত সব কিছু মনোযোগ দিয়ে দেখা হয়েছিল। এখন তিনি কেবল একজন দৃঢ় এয়ার হোস্টেসের সঙ্গেই নয়, বরং একজন ফেডারেল এজেন্টের মুখোমুখি হয়েছিলেন যার পুরো ক্ষমতা ছিল। সেই লোকটি কোনো রাগ দেখাননি, আওয়াজও উঁচু করেননি এবং কোনো কঠোর শব্দও বলেননি, কিন্তু তার শান্তি সবচেয়ে বেশি চাপ তৈরি করল। যখন অ্যামান্ডা চুপ থাকলেন তখন তিনি শুধু ধীরে ধীরে মাথা নাড়ালেন এবং নিজের ব্যাজটি আবার পকেটে রেখে দিলেন। আশেপাশের লোকেরা ফিসফিস করতে শুরু করল।
শুরু থেকে রেকর্ডিং করা তরুণী মেয়েটি এখন তার ক্যামেরা আরও কাছে নিয়ে এলো। সেই পুরো মুহূর্তটিকে রেকর্ড করছিল, যেখানে একজন অপমানিত ভারতীয় মহিলা চুপচাপ সহ্য করছিলেন এবং অন্য একজন ভারতীয় সম্মানের রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন, কোনো রকম বিতর্ক ছাড়াই। মীরা তখনও পুরোপুরি বুঝতে পারেননি যে কি ঘটছে। তিনি শুধু কিছু পরিচিত শব্দ শুনেছিলেন, যেমন FBI, অভিযোগ, সাক্ষী। কিন্তু মানুষের চোখে আসা পরিবর্তন তাকে এটা বুঝতে সাহায্য করল যে পরিস্থিতি পাল্টে গেছে। আগের শীতল দৃষ্টি এখন একটি ভিন্ন রং নিয়েছিল। এখন আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, কোনো দূরত্ব নয়, বরং সহানুভূতি, হয়তো প্রশংসাও। অ্যামান্ডা কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ বসে থাকলেন, কারো দিকে তাকাচ্ছিলেন না এবং আর কোনো কথা বললেন না। মনে হলো যেন তার সমস্ত শক্তি ও সুবিধা যা তিনি মনে করতেন তার আছে, তা উধাও হয়ে গেছে। ঘুরিয়ে বলা শব্দ, সিট পরিবর্তনের অনুরোধ, ইঙ্গিতপূর্ণ বাক্য, এখন এগুলোর কোনো ওজন ছিল না। কারণ একবার যখন সত্য সবার সামনে চলে আসে, তখন অজুহাতও বৃথা হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা এয়ার হোস্টেসের মুখে এখন আর আগের মতো আনুষ্ঠানিকতা ছিল না। তিনি অ্যামান্ডার কাছে নিশ্চিত করলেন যে যদি তার আর কোনো বিশেষ অভিযোগ না থাকে, তবে মামলাটি এখানেই শেষ হবে। অ্যামান্ডা শুধু মাথা নাড়ালেন, কারো দিকে তাকানোর সাহস হলো না। এয়ার হোস্টেস পেছনের যাত্রীর দিকে ঘুরে ধন্যবাদ হিসেবে ধীরে ধীরে মাথা নাড়ালেন। সেই লোকটি নিজের সিটে ফিরে গেলেন, নিজের ল্যাপটপ খুললেন এবং কিবোর্ডে টাইপ করতে লাগলেন, যেন কিছুই ঘটেনি। কিছু যাত্রী ধীরে ধীরে হাততালি দিলেন, জোরে নয়, কিন্তু এটি অ্যামান্ডাকে এটা বলার জন্য যথেষ্ট ছিল যে তিনি ভুল ছিলেন। ক্যামেরা তখনও থামেনি। একজন মধ্যবয়সী ব্যক্তি মাথা নাড়তে নাড়তে ধীরে ধীরে বললেন, একটি যোগ্য সমাপ্তি। পাশের করিডোরে সিটে বসা আরও একজন এশীয় মহিলা তার স্বামীকে কিছু ফিসফিস করে বললেন। আওয়াজ হালকা কিন্তু তীক্ষ্ণ ছিল। লোকদের বোঝার জন্য বেশি শব্দের প্রয়োজন হয় না। এটি এখন আর কোনো ছোট ঘটনা নয়। এটি মনোভাব, আচরণ এবং সর্বোপরি অযৌক্তিক অহংকারের ওপর একটি শিক্ষা। মীরা নিজের পকেটে রাখা টিকিটটি দেখলেন। তিনি খুশি ছিলেন না, নাও কোনো সন্তুষ্টি অনুভব করলেন। শুধু মন হালকা হয়ে গেল। একজন অপরিচিতের মতো দেখা যাওয়ার অনুভূতি শুধু বাহ্যিক রূপের কারণে বিচার হওয়া। তিনি আমেরিকায় প্রথম পা রাখার সময় এটা সহ্য করেছিলেন। তাকে সঠিক উচ্চারণ না করার কারণে পেছনে কথা শুনতে হয়েছিল। একটি অদ্ভুত উপাধি থাকার কারণে ঘর ভাড়া দিতে মানা করা হয়েছিল। কিন্তু তিনি কখনো একটি শান্ত ফ্লাইটের মাঝখানে একটি বিপদ হিসেবে দেখা যাওয়ার মতো অপমানিত বোধ করেননি। এখন সব কিছু পরিষ্কার ছিল। যা দেখা গিয়েছিল কেউ তা পাল্টাতে পারত না। কেউ এই মাত্র প্রকাশ্যে আসা FBI ব্যাজের ঔজ্জ্বল্য মুছে ফেলতে পারত না, এবং কেউ রাজ সিং নামের ব্যক্তির দৃঢ়তা অস্বীকার করতে পারত না। তিনি উঁচু গলায় কথা বলেননি, শব্দ দিয়ে রক্ষা করার প্রয়োজন ছিল না। তাকে শুধু সঠিক সময়ে উপস্থিত থাকার প্রয়োজন ছিল, যাতে সবাইকে মনে করিয়ে দেওয়া যায় যে সত্যের নিজস্ব একটি শক্তি আছে। ফ্লাইটটি সেভাবেই চলতে থাকল যেন কিছুই ঘটেনি, কিন্তু কেউ আগের মতো ছিল না। অ্যামান্ডা চুপচাপ বসে থাকলেন। কেউ তার সঙ্গে কথা বলল না। মীরা শুরু থেকেই চুপ বসেছিলেন, কিন্তু তার চোখে এখন আর দ্বিধা ছিল না। তার কারো সুরক্ষার প্রয়োজন ছিল না, নাও নিজেকে যোগ্য প্রমাণ করার। কিন্তু তিনি জানতেন যে কমপক্ষে একবার কেউ তার উপস্থিতির পক্ষ নিয়েছিল, তার মতো একজন ভারতীয়, একটি বহুমুখী সমাজের মাঝে। তরুণী মেয়েটি ভিডিও সেভ করার পর তার ফোনের কিবোর্ডে টাইপ করতে শুরু করল। শিরোনাম সামনে এলো, মহিলা একজন প্রবীণ ভারতীয় মহিলাকে বিজনেস ক্লাসের সিট থেকে সরিয়ে দেওয়ার দাবি করল, এবং তার সমাপ্তি। কেউ জানত না যে কয়েক মিনিটের মধ্যে সেই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়বে, সঙ্গে হাজার হাজার মন্তব্য এবং ভিন্ন ভিন্ন মতামত নিয়ে আসবে। কিন্তু সেই সময় বিমানের কেবিনে লোকেরা শুধু একটি কথাই জানত, নীরবতারও একটি আওয়াজ থাকে, এবং কখনো কখনো শুধু একটি সঠিক সময়ে করা পদক্ষেপই পুরো সম্প্রদায়কে নিরাপদ বোধ করানোর জন্য যথেষ্ট হয়। রাজ সিংয়ের FBI ব্যাজ ফিরিয়ে রাখার 10 মিনিটেরও কম সময়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল। 2 মিনিটেরও কম সময়ের ছোট্ট ক্লিপে অ্যামান্ডা, এয়ার হোস্টেস এবং সেই মুহূর্তের মধ্যেকার পুরো কথোপকথন রেকর্ড করা হয়েছিল, যখন বিমানের কেবিনের মাঝখানে হলুদ কার্ডটি ঝলমল করেছিল। শিরোনামটি সরল ছিল কিন্তু ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখত। শ্বেতাঙ্গ মহিলা ভারতীয় দাদিকে বিজনেস ক্লাস থেকে সরিয়ে দেওয়ার দাবি করল, এবং FBI এজেন্ট এক ঝটকায় মামলা মিটিয়ে দিল। বিমানের কেবিনের প্রায় কেউই জানত না যে বাইরে কি শুরু হচ্ছে, কিন্তু কিছু লোকের জন্য সংকেত স্পষ্ট ছিল। ভিডিও রেকর্ড করা তরুণী মেয়েটি তখনও তার ফোনের স্ক্রিনে মনোনিবেশ করছিল। তার হাত দ্রুত চলছিল। সে হ্যাশট্যাগ যোগ করল, লোকেশন ট্যাগ করল এবং এটিকে পাবলিক করে দিল।
প্রথম লাইক আসতে লাগল, প্রথম মন্তব্য আসতে লাগল। একজন লিখল, বিশ্বাস হয় না যে 2025 সালেও এমনটা হয়। অন্যজন, দাদি এত মিষ্টি লাগছে আর তাকে বিপজ্জনক মনে করা হচ্ছে। তারপর বর্ণবাদ, FBI, কর্ম এর মতো শব্দগুলো মন্তব্যে ঘন ঘন দেখা যেতে লাগল। আধা ঘন্টারও কম সময়ে ভিডিওটি 50,000 ভিউয়ের সংখ্যা ছাড়িয়ে গেল। অ্যামান্ডা কিছুই জানতেন না। তিনি শুধু এতটুকু জানতেন যে পরিস্থিতি এখন তার হাতে নেই। রাজ সিংয়ের নিজের সিটে ফিরে বসার পর তার চারপাশে সবকিছু জমে গেল। কোনো কথোপকথন নেই, কোনো সহানুভূতিপূর্ণ দৃষ্টি নেই, কোনো সম্মতির শব্দ নেই। এয়ার হোস্টেস আগের মতো জিজ্ঞাসা করতে এলেন না। তিনি সেই অনুভূতির অভ্যস্ত ছিলেন না, বাইরে ঠেলে দেওয়ার অনুভূতি। এদিকে মীরা তখনও চুপচাপ বসেছিলেন। কেউ তার সঙ্গে কিছু বলল না, কিন্তু এখন কেউ তাকে বৈষম্যমূলক দৃষ্টিতে দেখছিল না। কোনো ক্ষমা নয়, কিন্তু অন্তত এখন নীরবতার অর্থ বয়কট ছিল না। কিছুক্ষণ পরে এয়ার হোস্টেস পরীক্ষা করার জন্য ফিরে এলেন। তিনি অ্যামান্ডাকে জিজ্ঞাসা করলেন যে তার আর কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। আওয়াজ তখনও সৌজন্যমূলক ছিল, কিন্তু আগের চেয়ে আরও তীক্ষ্ণ। অ্যামান্ডা ধীরে ধীরে মাথা নাড়ালেন। এয়ার হোস্টেস মীরার দিকে ঘুরে ধীর ইংরেজিতে জিজ্ঞাসা করলেন। তার চোখগুলো আরও নরম ছিল। যদিও তিনি পুরোপুরি বুঝতে পারেননি, মীরা প্রতিটি শব্দে দয়ালুতা অনুভব করলেন। তিনি ধন্যবাদে মাথা নাড়ালেন। মন হঠাৎ গরম হয়ে গেল। পেছনে একজন যাত্রী ঝুঁকে তার সঙ্গীর কাছে কিছু ফিসফিস করলেন, ভাইরাল শব্দটি উল্লেখ করলেন। অন্য একজন ব্যক্তি ধীরে ধীরে হাসলেন, নিজের ফোন তুলে পরীক্ষা করলেন। প্রতিবার যখন ভিডিওটি খোলা হতো, আরও একটি ফিসফিস শোনা যেত। অ্যামান্ডা অস্বস্তি বোধ করতে শুরু করলেন। তিনি নিজের ফোন খুললেন এবং অনেক অপঠিত বার্তা দেখলেন। তার নাম কিছু পোস্টে ট্যাগ করা হচ্ছিল। বন্ধু, পুরনো সহকর্মী, এমনকি এমন কিছু লোকের কাছ থেকেও বার্তা ছিল যাদের সঙ্গে তার কখনো যোগাযোগ হয়েছিল বলে মনে ছিল না। সবার একটাই বিষয় ছিল, তোমাকে রেকর্ড করা হচ্ছে, এটা কি তুমি? কি হয়েছে? তিনি বিশ্বাস করলেন না। তিনি একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ খুললেন, সার্চ বক্সে নিজের নাম টাইপ করলেন। টিকটকে ফলাফল পৃষ্ঠাটি দেখা গেল। তার ছবি, তার মুখ, তার শরীর, তিনি যে ক্রিম রঙের কোটটি পরেছিলেন, সব কিছু সব জায়গায় ছিল। ভিডিওটি 1 লাখ ভিউ অতিক্রম করেছিল। মন্তব্যগুলি ছিল নির্মম। লোকেরা বিদ্রুপ করছিল, মজা উড়াচ্ছিল, এমনকি রাগও দেখাচ্ছিল। অনেকে জাতিগত বৈষম্যের আচরণের নিন্দা করার জন্য তার পরিচয় খুঁজে বের করার দাবি জানাল। কিছু লোক ঘোষণা করল যে তথ্য যাচাই করা হলে তারা তার কর্মস্থলে অভিযোগ পাঠাবে। অ্যামান্ডা ঘাবড়ে গেলেন। তিনি মেসেজ বক্স খুললেন এবং অনেক মিসড কল দেখলেন, যার মধ্যে তার কোম্পানি থেকে একটি দাতব্য সংস্থার বোর্ড সদস্যের কাছ থেকেও নম্বর ছিল, যার তিনি সদস্য ছিলেন। বার্তাটি ছোট কিন্তু তীক্ষ্ণ ছিল, অবিলম্বে কল ব্যাক করুন। তিনি জানতেন যে কথা অনেক দূর গড়িয়ে গেছে। সব কিছু এখন আর বিজনেস ক্লাস কেবিনে সীমাবদ্ধ ছিল না। তার প্রতিটি শব্দ, প্রতিটি মনোভাব, প্রতিটি ভাবকে লক্ষ লক্ষ, হাজার হাজার চোখের সামনে তুলে ধরা হয়েছিল। মীরা দেখলেন যে অ্যামান্ডা ক্রমাগত তার ফোন চাপছেন। তার মুখ ছিল উত্তেজনাপূর্ণ। তিনি জানতেন না কেন, শুধু অনুভব করলেন যে কিছু হচ্ছে, কিন্তু তিনি পরোয়া করতে চাইলেন না। তিনি খুব ক্লান্ত ছিলেন। পুরো ফ্লাইটে তিনি শুধু ঘুমানোর এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা চেয়েছিলেন। তবুও এখন তিনি এমন একটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন যা তিনি শুরু করেননি। তিনি শুধু চেয়েছিলেন যে সব কিছু কেটে যাক, কিন্তু জীবন এত সহজ হয় না। কিছুক্ষণ পরে কেবিনে ল্যান্ডিংয়ের প্রস্তুতির ঘোষণা হলো। এয়ার হোস্টেস সিট বেল্ট যাচাই করলেন, যাত্রীদেরকে তাদের সিট সোজা করার জন্য মনে করিয়ে দিলেন। পরিবেশ স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সেই নীরবতার মধ্যে একটি লুকানো ঝড় ছিল। অ্যামান্ডা তার ফোন রেখে দিলেন। তার মুখ কঠোর হয়ে গেল। তিনি জানতেন যে তিনি পরিণতি এড়াতে পারবেন না, কিন্তু তিনি এখনও জানতেন না যে এটি এত তাড়াতাড়ি আসবে। মীরা তার চোখ বন্ধ করলেন, একটি লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করলেন। তিনি তার মা, তার মেয়ে, বাড়ি ফেরার প্রথম দিনের খাবারের কথা ভাবলেন। তিনি জানতেন না যে ভিডিওটি ছড়িয়ে পড়ছে, জানতেন না যে তিনি অন্যদের চোখে একটি প্রতীকে পরিণত হয়েছেন। তিনি শুধু নিজেকে একজন সাধারণ মহিলা মনে করতেন যিনি বাড়ির পথ খুঁজছিলেন, কিন্তু এই ফ্লাইটে যা ঘটল তা তাকে আরও কিছুর অংশ করে তুলেছিল। যখন বিমানটি মাটিতে নামল, কেউ কিছু বলল না, কিন্তু সব জায়গায় ফোন বাজতে লাগল। ভিডিও রেকর্ড করা মেয়েটি তার স্ক্রিন দেখে ধীরে ধীরে হাসল। স্ক্রিনে ভিউ 2 লাখে পৌঁছেছিল। একটি মন্তব্যকে প্রধানভাবে পিন করা হয়েছিল, প্রত্যেকে যারা বিজনেস ক্লাসের টিকিট কেনে তারা নিজের সঙ্গে আত্মসম্মান নিয়ে আসে না, এই দাদির কাছে আছে। অন্য একজন মন্তব্য করল, আমি দাদির নাম জানি না,
কিন্তু তিনি সম্মানের প্রার্থী। আমান্ডা তখনও চুপ ছিলেন, কিন্তু মনে মনে তিনি অহংকার, পক্ষপাত এবং অন্যদের বাহ্যিক রূপে বিচার করার মূল্যটি ভালোভাবে বুঝে গিয়েছিলেন, যা কখনো কখনো খুব দ্রুত এবং খুব স্পষ্টভাবে আসে। ফ্লাইট শেষ হল, কিন্তু বাইরের ঝড় কেবল শুরু হয়েছিল এবং এবার লুকানোর কোনো জায়গা ছিল না। যখন বিমানটি পুরোপুরি থেমে গেল এবং দরজা খুলল, মীরা তাদের মধ্যে ছিলেন যারা সবার শেষে বাইরে বেরিয়েছিলেন। তার কোনো তাড়া ছিল না, নাও তিনি ধাক্কাধাক্কি করতে চাইছিলেন। তিনি শুধু ভাবলেন যে ধীরে ধীরে তিনিও পৌঁছে যাবেন, তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেই তিনি গেট থেকে বের হলেন, তিনি কিছু অস্বাভাবিক অনুভব করলেন, নিজের দিক থেকে নয় বরং অন্যদের দিক থেকে। লাগেজ সংগ্রহের এলাকার কাছে একদল লোক জড়ো হয়েছিল, ক্যামেরা ছিল, মাইক্রোফোন ছিল। তিনি জানতেন না যে তারা কার জন্য এসেছে, কিন্তু তার মনে একটি অশুভ পূর্বাভাস হল। আমান্ডার বিপরীতটা হল, বিমান থেকে বের হওয়ার সাথে সাথেই তিনি বিমানবন্দরে কিছু লোকের অস্বাভাবিক দৃষ্টি অনুভব করলেন। সাংবাদিকদের একটি দলের মধ্যে একজন মহিলা মাইক্রোফোনে কিছু ফিসফিস করলেন। তার দৃষ্টি আমান্ডার দিক থেকে সরল না। 1 মিনিটেরও কম সময়ে একজন লোক তার দিকে ইশারা করলেন। তার আওয়াজ পরিষ্কার ছিল, সেই তো। আমান্ডা চমকে গেলেন, পালানোর চেষ্টা করলেন, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। একজন সাংবাদিক কাছে এলেন। তার প্রথম বাক্যটি এমনভাবে পড়লেন যেন তিনি সরাসরি সম্প্রচার করছেন। একটি ভিডিও যেখানে একজন শ্বেতাঙ্গ যাত্রী একজন প্রবীণ ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে বিজনেস ক্লাসের সিট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইন্টারনেট জুড়ে ঝড় তুলেছে। আওয়াজ পরিষ্কার ছিল, প্রতিটি শব্দে জোর দেওয়া হয়েছিল। আমান্ডা মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু মাইক্রোফোন এবং ক্যামেরা তার পিছু করতে থাকল। একটি প্রশ্ন প্রতিধ্বনিত হল, আপনি কি ফ্লাইটে আপনার আচরণ সম্পর্কে কিছু ব্যাখ্যা করতে চান? তারপরের প্রশ্ন, আপনার কি অনুশোচনা হচ্ছে যে সেই মহিলা শুধু একজন সাধারণ যাত্রী ছিলেন? আমান্ডা কোনো উত্তর দিলেন না। তিনি ভিড় এড়িয়ে বের হলেন। সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার ফোন ক্রমাগত বাজছিল। বার্তা, কল, সোশ্যাল মিডিয়া থেকে সতর্কতা, ভয়েসমেল, এমনকি সেই দাতব্য সংস্থার যোগাযোগ বিভাগ থেকেও ইমেল ছিল যার বোর্ডের তিনি সদস্য ছিলেন। স্ক্রিনে একটি প্রধান বার্তা দেখা গেল। তার নাম টুইটারের শীর্ষ অনুসন্ধানে ছিল। ফাউন্ডেশন তাকে 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার অনুরোধ করল। আমান্ডা দ্রুত ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালেন। যেই তিনি রাস্তার ধারে পৌঁছালেন, তিনি লোকদেরকে তার নাম ধরে ডাকতে শুনলেন। প্রথমে একজন ব্যক্তি, তারপর 2 জন, তারপর অনেকে একসঙ্গে। একজন শার্ট পরা লোক হাত নাড়লেন, জোরে বললেন, আপনি কি সেই জন যিনি ভিডিওতে আছেন? আরেকজন মহিলা নিজের ফোন তুলে পুরো ঘটনাটি রেকর্ড করতে করতে মুখে বিড়বিড় করছিলেন, বিশ্বাস হয় না যে আমি বাস্তব জীবনে প্রধান চরিত্রের সঙ্গে দেখা করছি। আমান্ডা কিছু বললেন না। একটি ট্যাক্সি এলো। তিনি দ্রুত গাড়ির ভেতরে ঢুকলেন এবং ড্রাইভারকে সঙ্গে সঙ্গে চলতে বললেন। ড্রাইভার তাকে পেছনের ভিউ মিরর দিয়ে দেখল এবং তারপর নিজের ফোন দেখল, যাতে সেই ভাইরাল ভিডিওটি চলছিল। তার চোখে একটি অদ্ভুত ভাব ছিল। আমান্ডা মাথা নিচু করে নিলেন এবং কিছু বললেন না। এখন তার কারো দিকে তাকানোর সাহস ছিল না। সবকিছু খুব দ্রুত ঘটেছিল। ইন্টারনেট সম্প্রদায়ের রাগ এমন কিছু ছিল না যা তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। কয়েক ঘন্টা আগে তার বিশ্বাস ছিল যে তিনি সঠিক কাজ করছেন। এখন তিনি শুধু অনুশোচনা করছিলেন, কিন্তু সবকিছু খুব দেরি হয়ে গিয়েছিল। যেই গাড়ি বিমানবন্দর থেকে বের হল, ফোন আবার বাজল। এবার এটি ছিল জেমস রোলিন্সের নম্বর, যিনি মার্স্টন কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ছিলেন, যেখানে আমান্ডা 6 বছর ধরে বোর্ড সদস্য ছিলেন। তিনি দ্বিধা নিয়ে ফোন তুললেন। অন্য দিক থেকে কোনো অভিবাদন ছিল না। জেমসের কণ্ঠস্বর পরিষ্কার এবং দৃঢ় ছিল। আমি বিশ্বাস করি আপনি ভিডিওটি দেখে নিয়েছেন। আমান্ডা ধীরে ধীরে উত্তর দিলেন, আমি ব্যাখ্যা করতে পারি। কিন্তু জেমস কথা কেটে দিলেন, কোনো দরকার নেই। বোর্ড একটি জরুরি বৈঠক করেছে, আমরা আপনাকে পদত্যাগ করার অনুরোধ করছি। আমান্ডা তর্ক করতে চেয়েছিলেন, কিন্তু জেমসের কণ্ঠস্বর তাকে কোনো সুযোগ দিল না। আমরা সংস্থার সুনাম নষ্ট করতে পারি না। ঘোষণা কাল সকালে পোস্ট করা হবে। কল শেষ হল। আমান্ডা নিস্তেজ হয়ে গেলেন। 6 বছরের উৎসর্গ, এত সমস্ত কার্যকলাপ, সবকিছু এখন শুধু এক মুহূর্তের নিয়ন্ত্রণ হারানোর কারণে অদৃশ্য হয়ে গেল। তিনি আশা করেননি যে পরিণতি এত গুরুতর হবে। কিন্তু যখন তিনি ফোন খুললেন এবং হাজার হাজার মন্তব্য দেখলেন, যাতে তার নাম নেওয়া হচ্ছে, তার পরিচয় প্রকাশ্যে আনার দাবি জানানো হচ্ছে, স্পন্সরদের থেকে বয়কটের দাবি জানানো হচ্ছে, তখন তিনি জানলেন যে সমস্ত অজুহাত বৃথা। সম্প্রদায়ের তার কথা শোনার প্রয়োজন ছিল না। তারা ভিডিওটি দেখেছিল এবং সেটি যথেষ্ট ছিল।
শহরের অন্য প্রান্তে রাজ সিং আগে থেকে বুক করা একটি পরিষেবা গাড়ি থেকে বিমানবন্দর ছেড়ে চলে গিয়েছিলেন। বিমান থেকে নামার পর তিনি বেশি কিছু বললেন না। তার জন্য যা ঘটেছিল তা শুধু কাজের একটি অংশ ছিল। তার কারো ধন্যবাদ বা বিখ্যাত হওয়ার প্রয়োজন ছিল না। তিনি তাই করেছিলেন যা করা দরকার ছিল, শুধু এই জন্য যে এটি সঠিক ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার নাম নেওয়া হতে শুরু করেছিল। একটি অ্যাকাউন্ট শেয়ার করল, ধন্যবাদ এফবিআই এজেন্ট, একজন ভারতীয় যিনি সঠিক সময়ে আওয়াজ তুলেছিলেন, আপনি সম্প্রদায়ের গর্ব। মীরা তো কিছুই জানতেন না। তার মেয়ে তার জন্য বাড়িতে যাওয়ার জন্য একটি গাড়ি আগে থেকেই বুক করে দিয়েছিল। যখন তিনি বাড়ি পৌঁছালেন, তিনি তার পরিচিত ছোট ঘরে ঢুকলেন। দরজায় পরিপাটি করে রাখা চটি দেখলেন। রান্নাঘরের শেলফে রাখা আমের আচারের বয়াম দেখলেন। সব কিছু আগের মতোই ছিল, কিন্তু বাইরের দুনিয়ায় ঝড় চলছিল। আর সেই শান্ত, কম কথা বলা, ভালো ইংরেজি না জানা ভারতীয় মহিলা দয়ালুতা, ধৈর্য এবং এমন একটি সমাজে সম্মানের যোগ্য উপস্থিতির প্রতীক হয়ে উঠেছিলেন যা সব সময় সহনশীল হয় না। সেই সন্ধ্যায় মীরা একটি সাধারণ খাবার রান্না করলেন, সামান্য পালং শাক, ডাল এবং এক বাটি গরম ভাত। তিনি জানতেন না যে বাইরে লক্ষ লক্ষ লোক ইন্টারনেটে তার ছবি দেখছে। তিনি এটাও জানতেন না যে তার নাম ভারতীয় দাদি, মর্যাদার প্রতীক বা সেই মহিলা যিনি পুরো আমেরিকাকে চুপ করিয়ে দিয়েছেন এর মতো কিওয়ার্ডের সঙ্গে জুড়ে গেছে। তার জন্য এটি শুধু একটি সাধারণের চেয়ে লম্বা বাড়ি ফেরার দিন ছিল, কিছুটা ক্লান্তি, কিছুটা উদ্বেগের সঙ্গে। কিন্তু শেষে নিজের বাড়িতে একটি গরম খাবার দিয়ে শেষ হল। তার মেয়ে স্যান হোসে থেকে ফোন করল। তার আওয়াজ ভারী ছিল। সে জিজ্ঞাসা করল যে মা ঠিক আছে তো, প্লেনে কিছু হয়েছে কি? মীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে? অন্য দিক থেকে কিছুক্ষণ দ্বিধার পর জবাব এলো, তোমার ভিডিও পুরো ইন্টারনেটে ছড়িয়ে গেছে মা, সবাই তোমাকে ভালোবাসছে, লোকেরা তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজছে। মীরা ধীরে ধীরে হেসে বললেন, আমি তো কিছুই করিনি মেয়ে, কিসের ধন্যবাদ? আমি তো শুধু আমার কেনা সিটে বসেছিলাম। মেয়ে কিছুক্ষণ চুপ থাকল এবং তারপর ধীরে ধীরে বলল, কিন্তু তুমি লোকদেরকে এটা অনুভব করালে যে এই পৃথিবীতে এখনও আশা আছে। সেই সময় তিনি আর কিছু বললেন না। তিনি সেখানেই বসে রইলেন, পাত্রে ফুটন্ত ভাতের আওয়াজ শুনতে থাকলেন, বাইরে প্রতিবেশীর কুকুরের ডাকার আওয়াজ শুনতে থাকলেন। সেই সরল শান্তির অনুভূতি যা তিনি এতদিন ধরে বজায় রেখেছিলেন। কিন্তু এখন এতে আরও কিছু গভীরতা ছিল, যেন জীবন তেমনই ছিল, শান্ত এবং পূর্ণ। কিন্তু এটি এমন কিছুর প্রতিধ্বনি নিয়েছিল যা সমস্ত প্রত্যাশার বাইরে ছিল। এদিকে অ্যামান্ডা তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসেছিলেন। সমস্ত পর্দা টেনে দেওয়া ছিল। ফোন ক্রমাগত বাজছিল। টেবিলে রাখা ট্যাবলেটে ক্রমাগত শিরোনাম দেখা যাচ্ছিল। একটি বড় সংবাদপত্র একটি নিবন্ধ প্রকাশ করল, যার শিরোনাম ছিল, আকাশে বর্ণবৈষম্য, শ্বেতাঙ্গ মহিলা একজন প্রবীণ ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে বিজনেস ক্লাস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় সব কিছু হারালেন। নিবন্ধটি লম্বা ছিল না, কিন্তু এতে অ্যামান্ডার সেই সময়ের কাছাকাছি একটি ছবি ছিল যখন এফবিআই এজেন্ট তাকে প্রশ্ন করছিলেন। নিচে হাজার হাজার মন্তব্য ছিল, বেশিরভাগই রাগের, কিছু মজা করার, কিছু ক্ষমা চাওয়ার আবেদন করল, কিন্তু কেউই তার পক্ষ নিল না। তার ইমেল সহযোগিতা বাতিলের বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি ছিল। দাতব্য সংস্থার বোর্ড আনুষ্ঠানিকভাবে সদস্য তালিকা থেকে তার নাম সরিয়ে দিয়েছিল। একটি আইনি সংস্থা যা তার পরিচালিত কার্যকলাপগুলোর স্পন্সরশিপ দিত, তা বর্ণবৈষম্যের আচরণের নিন্দা করে একটি বিবৃতি জারি করেছিল। তার লিঙ্কডইন পেজ ফ্ল্যাগ করা হয়েছিল। তার ব্যক্তিগত পেজ লক করা হয়েছিল। যার উপরও তিনি কখনো গর্ববোধ করতেন তা এখন শুধু খালি প্রতীক হয়ে রইল। অ্যামান্ডা টিভি চালু করলেন, ক্রমাগত চ্যানেল পাল্টালেন এবং তারপর থেমে গেলেন যখন তিনি নিজেকে একটি সংবাদ বুলেটিনে দেখলেন। হোস্ট মন্তব্য করছিল, এই গল্পটি দেখায় যে ইন্টারনেট সম্প্রদায়ের শক্তি কেবল শেয়ার করার জন্য নয়, বরং সেই লোকেদের জন্য আওয়াজ তোলার জন্য যাদের কখনো চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। যখন অনেকেই এখনও মনে করেন যে বর্ণবৈষম্য অতীতের কথা, তখন একজন প্রবীণ ভারতীয় মহিলা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এটি এখনও বিদ্যমান, কিন্তু এখন এটিকে সহজে বরদাস্ত করা হবে না। তিনি টিভি বন্ধ করে নিস্তেজ হয়ে বসে গেলেন। তিনি এখন কারোর ওপর রাগ করছিলেন না, তিনি শুধু খালি অনুভব করছিলেন। বহু বছর পর এই প্রথম তিনি অনুভব করলেন যে তিনি দিশাহীন হয়ে গেছেন। এই জন্য নয় যে তিনি লজ্জিত ছিলেন, বরং এই জন্য যে তিনি জেনে না জেনেই নিজেকে হারিয়ে ফেলেছিলেন যখন তিনি অহংকারকে মানুষের মৌলিক দয়ালুতার ওপর প্রভাব বিস্তার করতে দিয়েছিলেন। পরের দিনও ভিডিওটি আরও ছড়াতে থাকল। হিউস্টনে একটি ভারতীয় কমিউনিটি সংগঠন এটিকে একটি বার্তাসহ পুনরায় শেয়ার করল। আমরা জানি না সেই প্রবীণ মহিলাটি কে,
কিন্তু আমরা জানি যে তিনি সেই সমস্ত ভারতীয়দের প্রতিনিধিত্ব করেন যারা বিদেশে সম্মানের সঙ্গে থাকেন। শত শত লোক তাকে ধন্যবাদ জানাতে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে, ফুল উপহার দিতে, তথ্যচিত্র বানানোর জন্য তাকে খুঁজে বের করার ইচ্ছা প্রকাশ করে বার্তা পাঠাল। কিন্তু কারও কাছে সেই ক্লিপটি ছাড়া আর কোনো তথ্য ছিল না। রাজ সিং সেই এজেন্ট যিনি সেদিন মীরার পক্ষ নিয়েছিলেন, এক পুরনো সহকর্মীর কাছ থেকে একটি ইমেল পেলেন যাতে শুধু একটি বাক্য ছিল, চুপ না থাকার জন্য ধন্যবাদ। তিনি এটি পড়লেন এবং জবাব না দিয়েই মুছে দিলেন। তিনি কেন্দ্রে আসতে চাননি। তিনি জানতেন যে এই সমাজে মীরার মতো অনেকেই অনেক কিছু সহ্য করেছেন, কোনো আওয়াজ না করে, কোনো প্রতিবাদ না করে, কিন্তু সব সময় তাদের পটভূমি, উচ্চারণ বা ত্বকের রঙের কারণে একটি নিম্ন অবস্থানে রাখা হয়েছে। সেই দিন তিনি ভারতীয় এলাকার একটি ছোট দোকানে গেলেন, একটি ব্রেড পকোড়া কিনলেন এবং রাস্তার ধারে বসে খেলেন। কেউ তাকে চিনতে পারল না, কিন্তু পাশে কিছু প্রবীণ লোক ভিডিওতে দেখা দাদিকে নিয়ে উৎসাহের সঙ্গে কথা বলছিলেন। একজন প্রবীণ মহিলা বললেন, আমি যখন দেখলাম তখন আমার চোখে জল চলে এলো। আমার মনে হলো যেন আমি আমেরিকায় আমার শুরুর দিনগুলোতে নিজেকে দেখছি। অন্যজন মাথা নাড়ালেন। সেই সময় আমরা কারো সঙ্গে তর্ক করার সাহস পেতাম না। এখন কেউ দাঁড়িয়েছেন, তাই আমরা কম অপমানিত বোধ করি। রাজ সিং হস্তক্ষেপ করলেন না, তিনি শুধু শুনতে থাকলেন। সেই শব্দগুলো সরল কিন্তু গভীর ছিল, যা তাকে বুঝতে সাহায্য করল যে কখনো কখনো ছোট কাজও মানুষের পুরো সম্প্রদায় সম্পর্কে ভাবার পদ্ধতিকে পাল্টে দিতে পারে। আর শহরের মাঝখানে একটি ছোট বাড়িতে মীরা গাছগুলোতে জল দিলেন, উঠোন পরিষ্কার করলেন এবং তারপর গ্রামে তার ভাগ্নেকে ফোন করে জিজ্ঞাসা করলেন যে এবছর ধানের ফসলে বন্যা হয়নি তো। তিনি আগের মতোই জীবনযাপন করতে থাকলেন। কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো টেলিভিশন নেই, কোনো গোলমাল নেই। কিন্তু অনেক লোকের চোখে তিনি আরও বড় কিছু হয়ে উঠেছিলেন, শান্তি, মর্যাদা এবং কখনো না হারানো ধৈর্যের প্রতীক। দিনগুলো অন্য দিনগুলোর মতোই কেটে গেল, কিন্তু সেই লোকদের জন্য যারা সেই ভিডিওটি দেখেছিলেন, শত শত মন্তব্য পড়েছিলেন, সেই প্রবীণ মহিলার মুখটি দেখেছিলেন যিনি অযৌক্তিক অভিযোগের মধ্যে শান্ত ও দৃঢ় ছিলেন, সেই দিনটি ছিল ভিন্ন। কারণ সেই মুহূর্ত থেকে লোকেরা বুঝল যে মর্যাদা রক্ষার জন্য উঁচু গলায় কথা বলা জরুরি নয়, অন্যদের কাছে নিজের মূল্য দেখানোর জন্য লড়াই করা জরুরি নয়, এবং কখনো কখনো আত্মসম্মানপূর্ণ নীরবতাই সমস্ত পক্ষপাতিত্বের সবচেয়ে কড়া জবাব হয়। প্রিয় দর্শক, আজকের গল্পটি পুরো শোনার এবং দেখার জন্য আমরা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যে প্রতিটি গল্প শেয়ার করার জন্য বেছে নিই, তার উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়, বরং একটি মানবিক বার্তা দেওয়া, একটি উদাহরণ তুলে ধরা, যাতে আমরা সবাই মিলে দয়া, সহনশীলতা এবং আধুনিক জীবনে মানুষের প্রকৃত মূল্য নিয়ে চিন্তা করতে পারি। এই গল্পের মাধ্যমে আমরা আশা করি যে আপনারা এই গভীর শিক্ষা অনুভব করেছেন যে মর্যাদা বাহ্যিক রূপ বা পথ থেকে নয়, বরং জীবনযাপনের পদ্ধতি, দৃঢ়তা এবং কঠিন পরিস্থিতিতে দয়ালুতা থেকে আসে। কখনো কখনো শান্ত নীরবতাই পক্ষপাতিত্ব এবং অন্যায়ের সামনে সবচেয়ে শক্তিশালী জবাব হয়। আপনাদের সমর্থন ও সহযোগিতা আমাদের জন্য একটি খুব বড় অনুপ্রেরণা, যাতে আমরা অর্থপূর্ণ গল্পগুলো ছড়িয়ে দেওয়া চালিয়ে যেতে পারি। একটি বুঝদার, ভাগ করে নেওয়া এবং মানবতায় ভরা সম্প্রদায় গঠনে অবদান রাখতে পারি। আমাদের চ্যানেলকে সমর্থন করার জন্য আপনাদের শুধু লাইক বাটন চাপতে হবে, মন্তব্য বিভাগে আপনাদের ভাবনা জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপনারা পরের গল্পগুলো মিস না করেন। আরও একবার আমরা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কামনা করি যে আপনারা সব সময় সুস্থ, শান্তপূর্ণ এবং জীবনে অনেক শুভকামনা লাভ করুন। হ্যাঁ, আপনারা সবাই আমাদের কোথা থেকে শুনছেন কমেন্টে অবশ্যই জানান। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমাদের এটাই কামনা যে আপনারা যেখানেই থাকুন সবসময় সুখী এবং নিরাপদ থাকুন। যদি আপনার কাছেও কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তা কমেন্টে আমরা সবার সঙ্গে শেয়ার করুন। আমরা আপনাদের গল্পের অপেক্ষায় থাকব।